স্বাগত টিভিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আমি রয়েছি ঝুমি রহমান এবং আজকের আলোচনার বিষয় আগামী দিনের রাজনীতি। কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আজ আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি নেতা ডক্টর এম এ মুহিত এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আগামী দিনের রাজনীতি কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, তবে বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশ সম্পূর্ণরূপে একটি নতুন যাত্রাপথের মধ্য দিয়ে যাচ্ছে এবং আকস্মিক একটি দুর্যোগেরও মুখোমুখি হয়েছে। এই দুর্যোগ মুহূর্তে যখন বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, নিজেদের মধ্যে গঠনের চিন্তা করছে, তখন বন্যা সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে ধরা দিল। আসলে রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে দলগুলোর করণীয় কি থাকবে? ডক্টর এম এ মুহিত, আপনার কাছে আসি আগে। ধন্যবাদ। প্রথমেই বলতে হয় যে আমরা এখন দেশের যে পরিস্থিতিটায় আছি, একটা বিশাল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং আমরা একটা নতুন জনগণের এই গণ আন্দোলনের ভেতর দিয়ে গড়ে ওঠা একটা নতুন সরকার পেয়েছি। মাত্র 2 সপ্তাহ হলো এই নতুন সরকার, এবং এই যে মনুষ্য সৃষ্ট যে দুর্যোগের ভেতর আমরা ছিলাম, যে গণ আন্দোলনের ভেতর দিয়ে সেই দুর্যোগ থেকে, সেই ফ্যাসিবাদী শাসন থেকে আমাদের বের হতে হয়েছে, এবং সেই বের হতে গিয়ে ছাত্র জনতার যে রক্তক্ষয়, যে প্রাণহানি, তাদেরকে আমি আসলে প্রথমেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ ভুলে গেলে চলবে না যে তাদের রক্তের বিনিময়েই আজকে আমরা আবার স্বাধীনভাবে কথা বলার, চিন্তা করার এবং আগামী দিনগুলোতে কেমন বাংলাদেশ দেখতে চাই সেই ধরনের আলোচনা করার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই এই প্রাকৃতিক বিপর্যয়, যেখানে এই বন্যার কারণে আজকে সারা দেশে, বিশেষ করে 8টি জেলায় একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা ক্রাইসিসের ভেতরে আমরা আছি, এবং সব যে ঐক্য আমরা গণ আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছে, আমি মনে করি যে এই বন্যার যে ক্রাইসিসটা এখন চলছে সেটার ভেতর দিয়েও আমাদের জনতার যে ঐক্য, বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে যে ঐক্য, সরকারের সঙ্গে জনগণের যে একটা বোঝাপড়া, সেখানে আমরা নতুন আরেকটা শক্তি অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বন্যার যে ক্রাইসিসটা আছে সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, কোস্টগার্ড সেখানে কাজ করছে, এবং সরকারের বাইরেও রাজনৈতিক দলগুলো যেমন বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু আমরা এই কর্মসূচি দিয়েছি, এবং সেখানে ত্রাণ থেকে শুরু করে আমাদের স্থানীয় পর্যায়ের, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তারা দিনরাত পরিশ্রম করছেন মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য। এই কাজগুলোই চলছে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে আজকে পূর্বাভাস এসেছে যে হয়তো আগামীকাল থেকে পরিস্থিতি আর খারাপের দিকে না গিয়ে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তো জনস্বাস্থ্য, আমি যেহেতু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি পেশাগত পরিচয় আমার সেখানে, তো জনস্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে এই বন্যার যে ব্যাপারটা ঘটে, বন্যার প্রথমে যে পানিটা উঠেছে, এখন জানমালের নিরাপত্তা নিয়ে আমাদের ফোকাস এবং কাজগুলো করতে হবে। যখনই পানিগুলো নামতে শুরু করবে তখন নানান ধরনের পানিবাহিত রোগ এবং নানান ধরনের রোগ ব্যাধিগুলো আমরা দেখতে পাবো, যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। সুতরাং এখন থেকেই সেই পরিকল্পনা এবং সেই রিসোর্স মোবিলাইজেশনটা দরকার, বিভিন্ন দলমত নির্বিশেষে এবং কেন্দ্রীয়ভাবে, যে বন্যার পানি নামতে শুরু করলে কিভাবে আমরা এদের সেই চিকিৎসা সেবাগুলো পৌঁছে দেব। বিশেষ করে পানিবাহিত রোগ, বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ, এগুলো কন্ট্রোল করার জন্যে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তুতি এখন নেওয়া খুব জরুরি। তো জি, প্রস্তুতিগুলোর বিষয়ে আরও একটু আলোচনা করব, তবে তার আগে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছ থেকে একটু শুনব। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। আকস্মিকভাবে আমরা একটা বিপদের মুখে পড়ে গেছি, যে বিপদটা আসলে আমরা যদি জানতাম, আমরা হয়তো কতগুলো পূর্ব প্রস্তুতি নিতে পারতাম। তবে আমরা আমাদের দেশের অবস্থান যেখানে, সেখান থেকে এ ধরনের বিপদ আমাদের না চাইলেও মাঝে মাঝে মোকাবেলা করতে হয়। আমরা ইতিমধ্যেই জানি যে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, সেই চ্যালেঞ্জের অনিবার্য কতগুলো পরিণতি আমাদের এখানে এই বিষয়গুলো আসছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। একই সঙ্গে এই দুর্যোগের মধ্যে বাংলাদেশের মানুষের যে ইউনিটিটা, এটি একটা অভূতপূর্ব।
আমরা 5 দিন 7 দিন 10 দিন আগে তর্ক করলাম কার বাড়ি থেকে ঢিল ছুঁড়েছে, কার বাড়ি থেকে হামলা করেছে। আপনি গতকালকে এবং আজকে যদি দেখেন, এখানে নাই ভেদাভেদ হেতা কুলিয়ার কামারের, মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যে ছেলেটার বাড়ি ময়মনসিংহে অথবা যে ছেলেটার বাড়ি পাবনাতে, সেখানে বন্যা আক্রান্ত না হলেও সে কিন্তু তার বন্ধুদেরকে নিয়ে ছুটে চলছে ফেনীর দিকে। এবং ফেনী শহরে হাজার হাজার মানুষ তারা ফেনীর দিকে যেতে চাচ্ছে, নানা কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে পৌঁছাতে পারছে না, কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই বিপন্ন মানুষের হাতে তারা হাতটি রাখবে। আমি মনে করি বাংলাদেশের সবথেকে শক্তির দিক হচ্ছে এই জায়গাটা। এই ধরনের বিপদ মোকাবেলা করার জন্য আমাদের কতগুলো প্রস্তুতি থাকা দরকার। সেই প্রস্তুতির জায়গাটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু যেহেতু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এই মানুষগুলোকে প্রথমত আপনার তাকে নিরাপদ একটা জায়গায় নিয়ে যেতে হবে, তাকে খাবার এই সময়কালে খাবার পৌঁছে দিতে হবে। তবে আমি মনে করি যে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে পোস্ট ফ্লাড সিচুয়েশনে। আমার কতগুলো অভিজ্ঞতা আছে দুর্যোগ নিয়ে কাজ করার জন্য, আমি কতগুলো সোশ্যাল ফিল্ডেও কতগুলো কাজ করি। বাংলাদেশে যে এখন দুর্যোগ ব্যবস্থাপনা যে আইনটি আছে, এই আইনটির ড্রাফট কমিটির মধ্যে আমি ছিলাম, এবং এটি করতে গিয়ে আমরা অনেকগুলো বিষয় আমাদেরকে কথা বলতে হয়েছে, এবং আমরা আমাদের যে এক্সপেরিয়েন্স এবং আমাদের যে ক্যাপাসিটিটা সেটা আমরা অ্যাসেস করে দেখেছি যে আমাদের এখানে দুর্যোগ ব্যবস্থাপনায়, দুর্যোগ মোকাবেলায় আমরা চ্যাম্পিয়ন, এই ধরনের একটা মিথ আমাদের সোসাইটিতে তুলে দেওয়া হয়েছে। এবং তার প্রমাণটা আমরা পেয়েছি সুনামগঞ্জে যখন বন্যা হয়েছে, ম্যানেজমেন্টটা ঠিকভাবে হয়নি। উপকূলে যখন দুর্যোগগুলো হয়েছে, সেটি সিডর বলেন, সেটি আমপান বলেন, এই যে ঘটনাগুলো, তারপরে দীর্ঘদিন মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আমি এখন মনে করি যেটা, যে সরকার কতগুলো রেসপন্স করছে, আমাদের বিভিন্ন বাহিনীগুলো যাচ্ছে, মানুষ ছুটে যাচ্ছে। এবং আপনি যদি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আপনি দেখবেন যে একটা মানুষের প্রতি যে মমত্ববোধ, এর যে প্রকৃষ্ট উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি। হাজার হাজার মানুষ আসছে, যে যেভাবে পারছে। একজন ভিক্ষুক সারাদিন যে ভিক্ষা করে, সেও কতগুলো তার সাধ্য অনুযায়ী অর্থ এখানে দান করছে। আমি প্রথম জায়গাটা মনে করি যে আমাদের এই যে ইউনিটিটা হয়েছে, এটিকে প্রপারলি আপনাকে কাজে লাগাতে হবে। এর মধ্যে কোনো রকমের কোনো ডিভিশন করা যাবে না। সরকার কি কি কাজ করবে, এখানে একটা টিম ওয়ার্ক থাকা দরকার। এবং পোস্ট ফ্লাডের যে চ্যালেঞ্জের জায়গাটা আছে, আমাদের ওই যে আইনটার কথা আমি বললাম, সেখানে আমরা প্রপোজ করেছিলাম যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একেবারে ড্রাইভিং সিটে ইলেক্টেড লোকাল গভর্নমেন্টকে রাখতে হবে, যেহেতু পাবলিকের সঙ্গে তাদের একটা সংযোগ থাকে। কিন্তু এখন আমাদের ওই ধরনের স্থানীয় সরকারটা নেই, সুতরাং আপনার ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তো তার মানে এই না যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো, আমাদের সেই ক্যাপাসিটি আছে, আমাদের অভিজ্ঞতা আছে। তবে আমি মনে করি এটা সমন্বয় করা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেহেতু একটা নবীন সরকার, এক্সপেরিয়েন্সের জায়গাটায় কিছু ঘাটতি থাকাটাই স্বাভাবিক। তো আমি সেই কারণে মনে করব যে এই বিষয়টা পোস্ট ফ্লাড যে সিচুয়েশন আপনি যেভাবে মোকাবেলা করবেন, সেই জায়গাটায় একজন বা দুজনের উপরে দায়িত্ব না দিয়ে এখানে যাতে একটা টিম ওয়ার্ক থাকে, এবং সার্বক্ষণিক যাতে এই জায়গাটা মনিটর করা যায়। এবং পাবলিকের কাছে ভাই যেটি বললেন যে পাবলিক হেলথ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং যে ঘটনাটা ঘটেছে, যে ডিজাস্টারটা হয়েছে, পানি নেমে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো। যদিও সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ছবি আসছে, কিছু ফেক ছবিও আসছে দুর্যোগ সম্পর্কে, যেহেতু এখন পর্যন্ত পানি নেমে যায়নি। আমি ধারণা করি যে দীর্ঘ সময় ধরে পানি থাকার কারণে, পানি নেমে যাওয়ার পরে আমাদের প্রাণহানি ঘটেছে কম, আমি মনে করি কম। যে বন্যার যে বিস্তৃতি, সেই তুলনায় মানুষকে আমরা তুলনামূলকভাবে অনেকটা রেস্কিউ করতে পেরেছি। কিন্তু সম্পদের যে ক্ষয়ক্ষতিটা হওয়ার আশঙ্কা আমি করছি, এটি বিপুল হওয়ার সম্ভাবনা। কারণ এই যে 2 দিন 3 দিন যে পুরো পানির নিচে যে ডুবে আছে, একতলা দোতলা ভবন পর্যন্ত, সুতরাং এখানে আমাদের এই ডিজাস্টারটা অনেক বড় হবে এবং এর ইম্প্যাক্টটা অনেক দীর্ঘমেয়াদী হবে। সুতরাং সেটিকে যদি আপনার মিনিমাইজ করতে হয়, এই ডিজাস্টারটাকে যদি আপনি মোকাবেলা করতে হয়, তাহলে আপনাকে এই জায়গাটায় প্রথম কাজটা আমি মনে করি যে পরিকল্পনা নেওয়া এবং কাজটা সমন্বয় করা, এবং সমস্ত সেক্টরের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের যাতে সবার একটা অংশগ্রহণ থাকে। এবং আমি এই সময়কালে আমাদের যে রেসপন্সটা আমরা দেখতে পাচ্ছি সোসাইটির বিভিন্ন জায়গা থেকে, আমি প্রস্তাব করব, যদিও এটি অনেক আগে হয়ে যায়, যে এই উপজেলায় যতগুলো ঘর নষ্ট হয়েছে
সাধারণ একেবারে প্রান্তিক মানুষের। এখানে অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, বড় বড় ব্যবসায়ী সমিতি আছে, তারা যদি ঠিক করে নেয় যে এই জায়গাগুলোতে আমরা রিহ্যাবিলিটেশনের যে কাজগুলো সেই কাজগুলো আমরা করব, এই অ্যাসোসিয়েশন আমরা এই কাজগুলো করব, অর্থাৎ সরকারের সঙ্গে যে বাহিনীগুলো কাজ করছে, অন্যান্য যে সরকারের টিমগুলো আছে, অবশ্যই যেন তাদের মধ্যে একটা সমন্বয় হয়। তা না হলে পুরো ব্যবস্থাটা আমাদের যেভাবে প্রত্যাশা করছি, প্রত্যাশা হয়তো পুরো নাও হতে পারে। জি, আমি আপনার কথা ধরে একটু ডক্টর এম এ মহিতের কাছে একটু আসতে চাই, যে যেটি বলা হচ্ছে একেবারে নতুন একটি সরকার, নতুন অভিজ্ঞতা তারা অর্জন করে। বিএনপি একটি অনেক দীর্ঘদিনের রাজনৈতিক দল, তারা ক্ষমতায় থেকেছে, তাদের অনেক অভিজ্ঞতাও রয়েছে। সেই জায়গা থেকে আসলে এই নতুন পথ চলাটাতে বিএনপি এই সরকারকে কতটুকু সাহায্য করতে পারে, এই বন্যার কথা যদি বলি। শুধু বন্যার কথা যদি বলেন, যে সেখানে আসলে এখন পুরো দেশেই একটা গণ অভ্যুত্থান যখন হয়, তখন কিন্তু আসলে এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়ার ভেতর দিয়ে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়, বিভিন্ন সেক্টরে অনিয়মের ভেতর দিয়ে বিভিন্ন সেক্টরের মানুষের যে দাবি দেওয়াগুলো তৈরি হয়, এবং সেটা প্রকাশের যখন কোনো জায়গা থাকে না, তখনই কিন্তু এক বা একাধিক ঘটনার ভেতর দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়। এবং এবারের গণ অভ্যুত্থানও সেটার কোনো ব্যতিক্রম নয়। আমাদের এই 15 বছর ধরে একটা রাজনৈতিক সংগ্রাম কিন্তু চলেছে। সেখানে বিএনপি অপরাপর যে আপনার বিরোধী দলগুলো আছে, গত নির্বাচনের আগেও আপনারা দেখেছেন যে আমরা এক দফার দাবিতে যখন আন্দোলন করছিলাম, সমস্ত বিরোধী দলের ভেতর কিন্তু একটা ঐক্য চলে এসেছিল। এবং অতীতের সব আন্দোলনের চেয়ে এবার যেটা সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল, যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যে মতাদর্শিক যে ব্যবধান, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, সকলেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং একটা সুস্থ নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সকলেই একসাথে হয়েছিল। সেই ঐক্যের জায়গাটা খুব শক্তিশালী। এবং তারও পরবর্তীতে যখন আমরা দেখলাম এই জুলাইয়ের যে আন্দোলন, জুলাই অগাস্টে যেভাবে এটাকে ফ্যাসিস্ট সরকার গণহত্যায় পরিণত করলেন, তখন কিন্তু এটা আর শুধু ছাত্রদের আন্দোলন থাকলো না। এবং আমরা কেউ ভুলে যাইনি সেই দৃশ্যগুলো, সেই দিনগুলো, যখন প্রতিদিন শতাধিক নিরীহ ছাত্রকে গুলি করে হত্যা করা হচ্ছিল। এবং যখন এই ছাত্ররা সাহসিকতার সঙ্গে প্রাণ দিতে রাজি হলো, তখন তাদের বাবা মা আত্মীয় স্বজন দেখলো যে অনেকগুলো অন্যায় হয়তো আমরা প্রতিবাদ করতে পারিনি, একটা ভয়ের শাসন ছিল। তখন কিন্তু সবাই বলল যে এনাফ ইজ এনাফ। আজকে আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, যখন আমি মনে করি যে শুধু বিএনপি নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল, একমাত্র আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট শাসনের সঙ্গে যারা জড়িত ছিল, সেই অল্প কিছু মানুষ ছাড়া পুরো দেশ কিন্তু কিছু ব্যাপারে এক্কেবারে খুব জোরালোভাবে ঐক্যবদ্ধ আছে। এবং এই ঐক্যটাই আমাদের শক্তি। বিএনপিও সেখানে অবশ্যই একটা প্রধান বিরোধী দল হিসেবে সে 15 বছর এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এখনও কিন্তু সে দেখতে পাচ্ছে যে সমাজের যে শক্তিগুলো কাজ করছে এবং তাদের ভেতরে যে চাহিদাগুলো, শুধু বন্যাকে কেন্দ্র করে না, আমি বলবো যে নতুন যে সামনের বাংলাদেশটা আমরা দেখতে চাই, সেটা কিন্তু এই যে নিকট অতীতে আমরা যে ধরনের জুলুম দেখেছি, অনিয়ম দেখেছি, দুর্নীতি দেখেছি, সেগুলিরই বিপরীত একটা বাংলাদেশ। এবং সেটার জন্য এই জাতি কিন্তু প্রস্তুত, বিএনপিও প্রস্তুত। আমরাও দেখেছেন যে এই সরকার যখন শপথ গ্রহণ করেছে, আমরা কিন্তু তাদেরকে সমর্থন জানিয়েছি, সমস্ত দলই তাদেরকে সমর্থন জানিয়েছে। জনগণের সমর্থন নিয়ে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে এটা গঠিত হয়েছে। কিছু সংস্কারের কথা এখানে মূলত আছে। একদিকে যেমন একটা নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন, পাশাপাশি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে এবং ছাত্র জনতার আন্দোলনের একটা মূল কথাই ছিল যে বৈষম্য দূর করা, অধিকার প্রতিষ্ঠিত করা। যে অনেকগুলো জায়গায় সংস্কার প্রয়োজন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটি বিরতি নিয়ে ফিরছি। আগামী দিনের রাজনীতি কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আমাদের আজকের আলোচনার বিষয় আগামী দিনের রাজনীতি, এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি নেতা ডক্টর এম এ মহিত এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট, জন্মলগ্ন থেকে যেই রাজনৈতিক চর্চা, সেখানে আমরা দেখে আসছি দলগুলোর মধ্যে, যদি আমি প্রধান দুটো দল বলি বা যেই রাজনৈতিক দলই আসুক, তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চার জায়গায় দেখা যায় উত্তরাধিকার সূত্রে পরিবারের একটি তন্ত্র চলে আসে, যে
পরিবারের সদস্যরাই দলের একেবারে উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলেও কিন্তু এই চর্চাটি ছড়িয়ে পড়ছে। আসলে এতে করে যারা ত্যাগী কর্মীরা রয়েছে তারা যারা কখনো আশা করেন যে ভবিষ্যতে তারাও কখনো আসবেন নেতৃত্বের জায়গায়, তারা কতটুকু মূল্যায়িত হচ্ছে, এবং সামনের দিনে আগামী রাজনীতি নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এই চর্চাটি কি আমরা দেখতে চাই কিনা এবং এটি থেকে বের হয়ে আসতে হলে আমাদের করণীয় কী হতে পারে? শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে। ধন্যবাদ। আমরা এর আগের ডিজাস্টার নিয়ে কথা বললাম, এবার চমৎকার একটা জায়গায় আমরা এসেছি। গত কয়েকদিন আগে আমরা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছি। বাংলাদেশের মানুষ একটা 15 বছরের সরকারকে আমরা বিদায় করেছি এবং খুবই ন্যাক্কারজনকভাবে তাদের দম্ভ, তাদের যে দুঃশাসন, এগুলোকে চূর্ণ করে দিয়ে। সুতরাং এই বিষয়টি বাংলাদেশের শিশু পর্যন্ত জানে যে এই সরকার আসলে কি কি করেছে। সুতরাং আমি ওই হিস্ট্রির মধ্যে যাব না। আমি মনে করি যে আপনি যে প্রশ্নটি করেছেন এবং এর সাথে আমি রিলেট করার চেষ্টা করব যে আগামীতে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত। আমাদের বাংলাদেশটার জন্মটা পৃথিবীর অনেকগুলো দেশের থেকে একটা ভিন্নতা আছে। আমরা কিন্তু একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন করেছি, এটা আলোচনার টেবিলে না। এবং এর জন্য আমাদের স্যাক্রিফাইস যেমন ছিল, একই সাথে আমাদের একটা সুস্পষ্ট ধারণাও ছিল যে আমরা যে দেশটি সৃষ্টি করতে চাই সেই দেশটি আসলে তার রাজনীতি, তার অর্থনীতি, তার সোসাইটির এটি কি কেমন হবে, এবং সেটি আমরা বলেছিলাম। কিন্তু সেই জায়গা থেকে আমরা বিভিন্ন সময় সরে গিয়েছি। আমাদের এই যে অধঃপতন অথবা স্খলনটা কেবলমাত্র এই 15 বছরের মধ্যে হয়েছে আমি সেটি মনে করি না। আমি মনে করি যে দীর্ঘ সময় গণতন্ত্রের অনুপস্থিতি, রাজনৈতিক সংস্কৃতির যে ধরনের হওয়ার কথা ছিল সেই সংস্কৃতিটা আমাদের এখানে গড়ে তুলতে না পারার কারণে আমাদের অনেকগুলো জায়গা, সম্ভাবনার জায়গাগুলো আমরা নষ্ট করেছি। আগামীর বাংলাদেশে আমি কি দেখতে চাই? প্রথমত আমি দেখতে চাই যে বাংলাদেশটা হবে গণতান্ত্রিক একটা বাংলাদেশ, এবং দেশের মানুষের সঙ্গে রাষ্ট্র এবং নাগরিকদের যে আন্তঃসম্পর্কটা, সংবিধান যেটাকে আমাকে যে অধিকারটা দিয়েছে সেটি হচ্ছে যে আমি এই দেশের মালিক এবং আমার সিদ্ধান্ত নিয়ে সরকার গঠিত হবে, আমার সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু গত 15 বছর আমরা সেই জায়গা থেকে, বিশেষ করে 2-3টা নির্বাচনে আমরা সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। আমি এই জায়গাটার পরিবর্তন চাই যে বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি গত কয়েক বছরে বিভিন্ন সময় বলতাম, মজা করেই বলতাম যে আমাদের যে সিস্টেমটা হয়েছিল, ঘুমিয়ে থাকে জনগণ, ভোট দিয়ে দেয় প্রশাসন, সন্ধ্যাবেলায় তারাই বলে সুষ্ঠু হলো নির্বাচন। অর্থাৎ মরা মানুষ, নাবালক থেকে শুরু করে নানা ধরনের মানুষ এসে তার ভোটাধিকারটা প্রয়োগ করত। সেই ধরনের ব্যবস্থাটা যাতে না থাকে, এবং তার জন্য সংস্কারটা দরকার। সেই সংস্কারটা কতদিন ধরে হবে, আমার সেই সংস্কারের রূপরেখাটা কি হবে, সিলেবাসটা কি হবে, এটি রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি যে আমাদের একটা দীর্ঘ বড় ক্ষত আছে। সুতরাং সব কিছুই এই মুহূর্তে এখনই এই কালচার থেকে বের হওয়া দরকার। আবার একই সাথে আমরা সব কিছুই করে ফেলব, দীর্ঘ টার্গেট এটিও আমি অ্যাচিভেবল কিনা, আমার প্ল্যানটা স্মার্ট হচ্ছে কিনা, আমি যে প্ল্যানটা করবো সেটা অ্যাচিভেবল কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের এখানে আমি চাই ভয়হীন একটা শাসন, যেখানে নাগরিক তার কথাটা বলতে পারবে, যেখানে গণমাধ্যম সাদাকে সাদা এবং কালাকে কালো বলতে পারবে। কারণ আপনি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সুতরাং কোনো জায়গায়, কোনো সোসাইটিতে মিডিয়া যদি ভয়ের মধ্যে থাকে, অন্তরে ভয় কিন্তু মুখে হাসি হাসি মুখ, কিন্তু ভেতরে যে তার মধ্যে একটা কাঁপন, এটিও যদি থাকে, তাহলে গণতন্ত্র যেমন বিকশিত হয় না, এটাকে সাস্টেনেবল করাও যায় না। আমি যে শাসনটা চাই সেই শাসনে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এখন তো মিডিয়া অনেক রকমের এক্সপান্ড করেছে। সুতরাং এই জায়গা থেকে ওই যেটা বললাম যে মুখে হাসি হাসি ভাব করব কিন্তু অন্তরে একটা ভয় থাকবে, সেটি যেন না থাকে। মিডিয়া যেটা, সে তার কথাটা বলতে পারবে। আমি এই জায়গাটায় চাই আইনের শাসন। আমাদের গত 15 বছরে আমি বিভিন্ন সময়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি যে আমাদের এই জায়গায় আইনের শাসনের বদলে শাসকের আইন প্রতিষ্ঠিত হয়েছিল। চুজ অ্যান্ড পিক। আপনাকে আমার পছন্দ না, আপনার কোনো একটা অপরাধ পেলে আমি আপনাকে ধরে এনে বিচারের মুখোমুখি। আমি জাস্ট একটা উদাহরণ দিই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আওয়ামী লীগের সময় হলো। আওয়ামী লীগের একজন প্রার্থী ছিল, বিএনপির একটা প্যানেল ছিল, এবং স্বতন্ত্র একজন দাঁড়িয়েছিলেন, তিনি যুবলীগের সভাপতির স্ত্রী। আমরা এটা অনেকেই জানি। ভোটের দিন মারামারি হলো, মাস্তানি হলো, যুবলীগের অনেকে এসে কেন্দ্র দখল করলেন, এবং দেখা গেল যে জোর করে যুবলীগের সভাপতির নাম ঘোষণা করা হলো সভাপতি হিসাবে,
এবং ইলেকশন কমিশনারকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ভোট গুনেছেন, ওনাকে অস্ত্র ঠেকিয়ে এই ঘোষণাটা দেওয়ানো হয়েছিল। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি ভোট গুনেছিলেন, উনি বলেছেন না গুনি নাই, পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে যে উনিই জিতেছেন। তো তার পরের দিন মামলা হলো এবং ভোট গণনা হলো, ফলাফল দেখা গেল। মামলা হওয়ার পরে দেখা গেল উনি আসামি এবং বিএনপির যিনি সেক্রেটারি রুহুল কুদ্দুস কাজল তিনি হচ্ছে 2 নম্বর আসামি। কিন্তু রুহুল কুদ্দুস কাজল যেহেতু বিএনপি করে তিনি গ্রেপ্তার হলেন, রিমান্ড খাটলেন, জেলে গেলেন, কিন্তু 1 নম্বর আসামি যিনি তাকে জাস্ট কোর্টে গিয়ে তিনি জামিন নিয়ে চলে আসলেন। এটি হচ্ছে চুজ অ্যান্ড পিক। আমি যাকে পছন্দ করছি তাকে আমি আইনের থেকে অপরাধ করলে সরিয়ে নিয়ে যাচ্ছি, যাকে পছন্দ করছি না। এই একটা জায়গায় প্রতিহিংসার জায়গাটা আমাদের রাজনীতিতে যতগুলো ক্ষত তৈরি হয়েছে তার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। জি, এই প্রতিহিংসার রাজনীতি নিয়ে আমরা পরে আরো আলোচনা করব, তবে আমি একটু ডক্টর এম এ মুহিতের কাছে আসতে চাই। আমি যে প্রশ্নটি রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোতে দেখা যায় পরিবারের সদস্যদেরকেও টেনে নিয়ে আসে এবং তাকেই নিজের জায়গাতে বসানো বা তাকেই একেবারে সামনের পর্যায়ে নিয়ে আসা, তাতে করে দেখা যায় অন্যরা যারা আশা করে থাকেন বা যারা চান যে মানুষের সেবা করবেন তারা অনেকটা বঞ্চিত হয়। এই চর্চাটি থেকে কি আমাদের বের হয়ে আসা উচিত কিনা? খুব ভালো একটা প্রশ্ন এবং দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক মহলে এই আলোচনাগুলো হয়। প্রথমেই একটা কথা আমাদের মনে রাখা দরকার, পরিবার মানেই কিন্তু পরিবারতন্ত্র নয়। আমি আবার বলছি যে পরিবার মানেই কিন্তু পরিবারতন্ত্র নয়। আমরাই বাংলাদেশে এমন একাধিক নেতা নেত্রী পেয়েছি যারা হয়তো পারিবারিক পরিচয়ে তাদের বাবা কিংবা তাদের স্বামীরাও রাজনীতি করতেন, কিন্তু যখন আমরা তাদের দিকে তাকাই, আজকে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার রাজনৈতিক যে জার্নিটা হয়েছে একজন ব্যক্তি হিসেবে, একজন তরুণ হিসেবে, উনি কিন্তু 1991 সাল থেকে সরাসরি একজন সাধারণ সদস্য হিসেবে বিএনপির রাজনীতি তৃণমূল থেকে শুরু করেন। ধীরে ধীরে একসময় উনি বগুড়া জেলার নেতৃত্বে একটা পর্যায়ে আসেন, সেখান থেকে তারপরে তিনি কেন্দ্রীয় নেতৃত্বে আসেন। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। এরপরে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং তারপর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এটা গেল স্টেপগুলো। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, গত 15 বছর বাংলাদেশে যে সংগ্রাম এবং আন্দোলন হয়েছে, কখনো আমরা 2 কদম এগিয়েছি, কখনো আমাদের আন্দোলন একটা পর্যায়ে গিয়ে হয়তো এগোতে পারেনি। আমরা আবার সংঘবদ্ধ হয়েছি, আমরা আবার আন্দোলন করেছি। বাংলাদেশে শেষ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ঐক্য চলে এসেছিল খুব পরিষ্কারভাবেই, এবং যে আগেও বলেছি বিরোধী দলগুলোর মধ্যেও, যে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সবাই একাট্টা হয়েছিল। তো এই 16 কোটি 18 কোটি মানুষের দেশে কোটি কোটি মানুষকে নিয়ে যে আন্দোলনটা হয় সেটি তো নেতৃত্ব ছাড়া হয় না। এবং সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি আমাদের দলকে পরিচালনা করেছেন গত কয়েক বছর এককভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, কিন্তু আজ যখন আমরা তার কথা বলবো আমাদের কিন্তু বস্তুনিষ্ঠভাবে দেখতে হবে যে তার একটা 30 বছরের রাজনৈতিক ইতিহাস তৈরি হয়েছে। তিনি সফলভাবে এই দলকে গত 15 বছর চূড়ান্ত বিরূপ সময়েও কিন্তু ঐক্যবদ্ধ করেছেন। বিএনপি ছেড়ে কেউ চলে যায়নি, বিএনপির সমর্থন, জনগণের সাথে যোগাযোগ প্রসারিত হয়েছে। সবচেয়ে আমাকে যেটা অভিভূত করে, আপনি যে কোনো, আমার ভাই দীর্ঘদিন রাজনীতি করেন, উনিও বলবেন, যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষক বলবেন যে বিএনপি একটি দল হিসেবে 20 বছর আগে যে দৃষ্টিভঙ্গিতে যেভাবে রাজনীতিটা করত, আজকেই 21 শতাব্দীর বর্তমান বাস্তবতায় বিএনপির সেই চিন্তা চেতনা ধ্যান ধারণা অনেকটুকুই কিন্তু সে আপডেট করতে পেরেছে। সুতরাং আমি বলবো পরিবারতন্ত্র তখনই ক্ষতিকর হবে যদি শুধুমাত্র পারিবারিক পরিচয়ের ভিত্তিতে কোনো অযোগ্য ব্যক্তিকে আপনি নেতৃত্ব নিয়ে আসেন, যেটা আমরা কিছুটা দেখেছি বিগত কয়েকদিন আগেই। আপনি দেখেছেন সজীব ওয়াজেদ জয়, তিনি চেষ্টা করেছিলেন একটা লিডারশিপ বিট করার জন্যে, এবং মাত্র 24 ঘন্টার ব্যবধানে সমস্ত জাতি দেখতে পেয়েছে তার সিদ্ধান্তহীনতা, তার বক্তব্যের মধ্যে বাস্তব বিবর্জিত যেসব চিন্তা তিনি করেছেন। তো আপনাকে দেখতে হবে যারা নেতৃত্বে আসছেন রাজনীতিতে, রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসছেন কিনা, আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে তিনি গড়ে উঠছেন কিনা। তার পারিবারিক পরিচয় যাই হোক, একটি সংগ্রামের ভেতর দিয়ে যখন তিনি গড়ে উঠবেন, তিনি অবশ্যই রাজনীতিকে এগিয়ে নেবেন। আমি সংক্ষেপে এটার সঙ্গে লিঙ্ক করব যে প্রতিটি বিপ্লব কিন্তু একটা স্বপ্ন থেকে হয়। তার চেয়েও বড় কথা, যে কোনো গণ অভ্যুত্থান এবং বিপ্লব গণমানুষের মধ্যে নতুন স্বপ্ন গড়ে তোলে।
এবং সেই স্বপ্নগুলোকে আপনি একটা কালচারাল ন্যারেটিভের ভেতরে পাবেন। যে কোনো আন্দোলনের একটা কালচারাল ন্যারেটিভ থাকে। এবারের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে মাত্র কয়েকটা শব্দ বারবার উচ্চারিত হয়েছে এবং আমি মনে করি সেটাই হচ্ছে ম্যান্ডেট আগামীর বাংলাদেশের। তারা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছেন, তারা ডিসক্রিমিনেশন ফ্রি একটা বাংলাদেশ, যেখানে ইনক্লুসিভ একটা বাংলাদেশ তারা চেয়েছেন। তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলেছেন, তারা কথা বলেছেন মেধাভিত্তিক সমাজ গড়ে তোলার কথা, তারা নতুন রাজনীতি দেখতে চেয়েছেন, দল চেয়েছেন কিন্তু দলবাজি তারা চান না, এবং মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলেছেন। এবং রাজনৈতিক সংস্কৃতি, সরকারি দল বিরোধী দল, তাদের মধ্যে কিন্তু তরুণ প্রজন্ম রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এটা বিএনপি, সেই বাংলাদেশই আমরা চাচ্ছি। জি ঠিক আছে, আমরা আলোচনা করব। আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আমাদের সাথে আজ আলোচনায় স্টুডিওতে আছেন ডক্টর এম এ মোহিত এবং শরীফুজ্জামান শরীফ, দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আলোচনা করতে চাই আমরা, যদি গত 15 না 20 বছরের কথাও বলি, আমরা দেখে এসেছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে একটি মামলার ধারাবাহিকতা তৈরি হয়ে যায়, এবং এটাকে যদি আমি মামলা কালচার হিসেবে নাম দিই, সেই ক্ষেত্রে এই মামলা কালচারটি আমরা আগেও দেখেছি, নতুন সরকার আসছে সেখানেও দেখছি। আসলে এখানে প্রতিহিংসা বা রাজনৈতিক উদ্দেশ্য এই জায়গাগুলো কতটুকু স্থান পাচ্ছে, এবং এই কালচারটি আসলে ভালো কিনা আপনারা কিভাবে দেখছেন? সামনের দিনগুলোতে আমরা কি দেখতে চাই? শরীফুজ্জামান শরীফ, শুরুতে আপনার কাছে আসি। ধন্যবাদ। আপনার সময় খুবই কম, আমিও সেই কারণে অল্পতেই শেষ করব। আমরা কতগুলো পরিবর্তন চেয়েছি এই গণবিস্ফোরণ, এই যে গণ অভ্যুত্থান, এই বিপ্লবের ভেতর থেকে, এবং এটি ব্যক্তির পরিবর্তন না, আমরা পরিবর্তন চেয়েছি গুণগত পরিবর্তন। আবুলের বিরুদ্ধে মানে আবুলের বদলে বাবুলের শাসন না। কিন্তু আপনি যে জায়গাগুলো বলেছেন, আমি শুরুতে বলেছিলাম যে আমাদের রাজনীতিতে যতগুলো বড় ক্ষত আছে তার একটা জায়গা হচ্ছে প্রতিহিংসা। আপনাকে আমি নিশ্চিহ্ন করে ফেলব, এবং এটি আমাদের পাশাপাশি আরও অনেকগুলো জায়গায় আমরা দেখছি, এবং এখান থেকে সমস্যাগুলোর সূত্রপাত। মামলার যে বিষয়টি বলেছেন, আমি ইতিমধ্যেই আরও কয়েকটি টেলিভিশনে বলেছি যে আমরা শুরুতেই কতগুলো ঘটনা দেখছি যেগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত না। আপনি একজন অপরাধী, একজন ব্যাংক ডাকাতকে কোনো একটা জায়গায় সিসকে একটা চুরির সাথে যুক্ত করে দেবেন, এটি কাঙ্ক্ষিত না। আমরা এই সময়কালে কাউকে কাউকে দেখছি যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের বিরুদ্ধে শেয়ার মার্কেট লুট থেকে শুরু করে আর্থিক খাতকে বেপরোয়া বেসুমার লুটপাটের অভিযোগ আছে। কিন্তু আপনি এমন কতগুলো মামলার মধ্যে তাকে যুক্ত করে দিচ্ছেন যে মামলাগুলোতে আমার ধারণা প্রমাণ করাটা কঠিন হবে, এবং এর ভেতর থেকে তার যে বেসিক যে অপরাধটা, তার যে মূল অপরাধটা, সেই অপরাধ থেকে আমি মনে করি যে তাকে বেরিয়ে আসার জন্য একটা ওয়ে করে দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে এই পরিবর্তনে এখানে মেন্টর ছিলেন কারা, রক্ত দিয়েছেন কারা? তরুণরা। সুতরাং তরুণরা ক বললেও বুঝতে পারে যে আপনি আসলে ক বলতে কলকাতা বুঝিয়েছেন। সুতরাং তাদেরকে আপনি যদি বলেন যে আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা কি, তিনি সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে লাথি মেরেছেন, আমরা তার নিন্দা করেছি, প্রতিবাদ করেছি, মিডিয়াতে করেছি, রাস্তায় করেছি। আজকেও সেই রকমের কতগুলো ঘটনা দেখছি। এটি যেহেতু মাত্র দায়িত্ব নিয়েছেন আমরা এই মুহূর্তে বলছি না, তবে এই যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং অতি উৎসাহী, এটি সরকারের পলিসি না, আমরা এটি বিশ্বাস করতে চাই, সরকারের পলিসি না, অতি উৎসাহী। এবং আমাদের এই যে ডিপার্টমেন্টগুলো কতটা করাপ্ট হয়ে গিয়েছিল এবং গণশত্রুতে পরিণত হয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি। অতি উৎসাহী প্রবণতার কারণে এই ধরনের আমাদের যে স্তম্ভগুলো সেগুলো নষ্ট হয়েছে। আজকে যারা দায়িত্ব নিয়েছেন এত বড় একটা পরিবর্তনের পরে, এটিকে মানুষের আকাঙ্ক্ষা ফুলফিল করার জন্য কেউ যাতে এই ধরনের অতিরিক্ত অ্যাক্টিভিটি দেখানোর মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশাকে নষ্ট না করে, আমরা অনুরোধ করতে চাই। এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটা পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। আপনি শুরুটা যদি ভুল খেলার ভেতর থেকে আপনি খেলাটা শুরু করেন, আপনি যাত্রাটা শুরু করেন, তাহলে আপনি এই টিমকে ওই 50 ওভারের আগেই আপনার এখান থেকে মাঠ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি যে এই পরিবর্তনটা আমরা চাই, এবং এই অভ্যুত্থান, এই বিপ্লব, এই রক্তপাতের একেবারে বেসিক জায়গাটা ছিল আমরা একটা ইতিবাচক পরিবর্তন চাই, আচরণে, কথায়, নীতিতে এবং প্র্যাকটিসে। কোনো কোনো জায়গায় তার ব্যত্যয় আমরা লক্ষ্য করি। প্রকৃত ন্যায় বিচার যেটি, সেইটি পাওয়ার ক্ষেত্রে আসলে আমরা কত দূর রয়েছি? ডক্টর এম এ মোহিত, আপনার মন্তব্য। আমি বলবো যে আমরা এবারের পরিস্থিতিটা, বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু এবার যেটা হয়েছে, এর আগে মাত্র একবার স্বাধীন বাংলাদেশে 90-এর সময় আমরা
একটা গণ আন্দোলন দেখেছি, গণ অভ্যুত্থান দেখেছি। এবার দ্বিতীয়বারের মতো আমরা একটি গণ অভ্যুত্থান দেখেছি যেখানে সাধারণ মানুষ পথে এসেছে। আরেকটি যে ঘটনা ঘটেছে যেটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, অল্প কিছু দিনের ভেতরে, সব মিলিয়ে 1 মাস, আসলে মূলত সপ্তাহ খানেকের ভেতরে 5 শতাধিক নিরস্ত্র প্রতিবাদী ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। সুতরাং এই যে 800 জন মানুষকে মেরে ফেলা হলো, যারা নিরস্ত্র ছিল, যারা শুধুমাত্র কিছু দাবি নিয়ে রাস্তায় এসেছিল, যৌক্তিক দাবি নিয়ে, এই 800টা মৃত্যুটা ঘটেছে। এই 800টা মৃত্যু কিন্তু 800টি পরিবারের জন্য একটা হিউম্যান ট্র্যাজেডি। এরা কেউ রাজনীতিবিদও ছিল না, যদিও রাজনীতিবিদ হলেই আপনি তাকে গুণ করবেন, এটা হয় না। এরা কোনো কিছুতেই ছিল না, সাধারণ ছাত্ররা। তো এই পরিবারগুলোর প্রতি, এই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এই সরকারের কিন্তু একদম নাম্বার 1 কাজ থাকবে এদের জন্য সুবিচারের প্রক্রিয়াটা শুরু করা। এবং যথার্থই শরীফ ভাই বলেছেন যে এটা এত সতর্কতার সাথে করতে হবে যেন ভবিষ্যতে কোনো দুর্বল কেসের কারণে যে অপরাধে আমরা তাকে শাস্তি অপরাধী মনে করছি সেইটার বিচার না করে অন্য কোনো কিছুতে যা সাময়িক আটকালাম, তারপরে তারা সিস্টেমের ভেতর দিয়ে বেরিয়ে আসলেন, এটা কোনোভাবেই যেন না ঘটে। এটা সমস্ত সারা দেশের মানুষের একেবারে পরিষ্কার আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি নাম্বার 1। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই ফ্যাসিবাদী শাসনে আমরা তো একটা আর্থিক সংকটের মধ্যেও আছি, এবং সেটা ঘটেছে এই যে অনেক আর্থিক দুর্নীতি হয়েছে, এবং অনেকগুলো মানুষ যারা এই খুনের সাথে জড়িত তারাই কিন্তু ওই আর্থিক দুর্নীতিগুলোর অব্যবস্থাপনার হোতা বলে অভিযোগ রয়েছে। সুতরাং সেই বিচারগুলোও কিন্তু করতে হবে। এবং ওনার সঙ্গে আমি একমত যে আসলে যে কাজের জন্য অপরাধী সেই কাজের জন্য যথাযথ মামলার মাধ্যমে যেন বিচারগুলো নিশ্চিত করা যায়। অপরাধের বিচারটিও সঠিক, এটা খুব জরুরি। না হলে আমরা যে ভবিষ্যতের বাংলাদেশ চাই যেখানে ন্যায় বিচার এবং বৈষম্যহীন একটা সমাজ আমরা গড়ছি, সেটা আমরা শেষ কখনোই করব প্রতিষ্ঠিত আজকের হবে না। আয়োজন। ধন্যবাদ অনেক জানাচ্ছি ধন্যবাদ। আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। শেষ করছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।